পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়ে কি দিল ইরান? তাহলে এখন কি করবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল? শত্রুপক্ষের বারবার হুমকি আর সামরিক আগ্রাসনের মুখে আর চুপ থাকতে পারল না তেহরান। নিজেদের শক্তি অর্জনের লড়াইয়ে এক চুলো পিছিয়ে থাকতে রাজি নয় ইরান। আর তাই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে এলো এমন এক ঘোষণা যা শুনে পশ্চিমাদের বুক কাঁপতে বাধ্য। এর আগেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দাবি করেছিল 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই মারণাস্ত্র তৈরির পথে হাঁটতে শুরু করলো তেহরান? আর ঠিক কবেই বা ঘটবে সেই উত্তাপ? টানা 40 দিন ধরে ইরানের বিরুদ্ধে অবিরাম হামলা চালিয়েও দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী। উল্টো সেই যুদ্ধে নিজেদের বিপুল ক্ষতি ডেকে এনেছে ইহুদিবাদীরা। আর এবার সেই ভুলের চরম মাসুল গুনতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতদিন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা সহ পশ্চিমা দেশগুলো বারবার দাবি করে আসছিল পারমাণবিক অস্ত্র তৈরির একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ইরান। দেশটির কাছে রয়েছে অন্তত 440 কেজি ওজনের ইউরেনিয়াম, যার সমৃদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। অর্থাৎ চাইলেই সেই ইউরেনিয়ামকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় সমৃদ্ধ করে ফেলতে পারে ইরান। আর এবার সেই সব জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়েই তেহরান জানিয়ে দিল, পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই দেশটির সামনে। IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবিলায় পারমাণবিক অস্ত্র অর্জনই এখন ইরানের জন্য অপরিহার্য। এর মধ্য দিয়েই তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাঝে ক্ষমতার এক ভারসাম্য তৈরি হবে, যার ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সংঘাতে নামার আগে শত্রুরা বারবার ভাবতে বাধ্য হবে। যদিও এখনো ইরান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঠিক এই মুহূর্তে ইহুদিবাদীরা বুকে কাঁপন ধরানোর মতো আরেকটি তথ্য দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া। সাম্প্রতিক যুদ্ধের সময়ও যে থেমে থাকেনি ইরানের অস্ত্র উন্নয়নের যাত্রা, সে চাঞ্চল্যকর তথ্য দিয়ে তিনি জানান, সেনাবাহিনী এবং সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC যৌথভাবে তৈরি করেছে আরও উন্নত মানের ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, আরাশ-2 এর মতো অত্যাধুনিক ড্রোনও তৈরি করে নিজেদের সামরিক সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে ইরান। তার ভাষায়, খুব শীঘ্রই এসব অস্ত্রের আসল ক্ষমতা সম্পর্কে গোটা বিশ্বকে জানিয়ে দেবে তেহরান। আর এই বিরাট সাফল্যকে কাজে লাগিয়ে একটি নিরাপদ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাবে ইরান। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্য বাস্তবায়নে এখনো মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আবারও তার চিরচেনা আগ্রাসী সুরে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেয়ার পথেই হাঁটবে যুক্তরাষ্ট্র। আর তেমনটা ঘটলে নাকি ইরানের আর কোনো অস্তিত্বই অবশিষ্ট থাকবে না। ইরানের গোপন অস্ত্র ভান্ডার, যুদ্ধের মাঝেই তৈরি হলো নতুন প্রজন্মের মারণাস্ত্র। 40 দিন ধরে বোমার আঘাত সামলাতেও ইরানের বিজ্ঞানীরা থামেননি। গবেষণাগারের আলো নেভেনি, কারণ তেহরান জানে, যুদ্ধ শুধু ময়দানে জেতা যায় না, জিততে হয় প্রযুক্তিতে। শত্রুর চাপে শান করা তলোয়ার। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ভেবেছিল ধারাবাহিক সামরিক চাপে ইরানকে হাঁটু গাড়তে বাধ্য করা যাবে, কিন্তু হিসাবটা উল্টে গেছে। ইরান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া সরাসরি জানিয়ে দিয়েছেন, সংঘাতের 40টি দিনই শুধু যুদ্ধ নয়, একই সাথে চলেছে নতুন প্রজন্মের ড্রোন আর ক্ষেপণাস্ত্র তৈরির কাজ। এমনকি যুদ্ধের শেষ পর্যায়ে সেই নতুন ড্রোন সরাসরি অপারেশনেও নামানো হয়েছে। শত্রুর রকেট মাথার উপর পড়ছে আর ইরানের প্রকৌশলীরা তখনও নতুন অস্ত্রের নকশা আঁকছেন। এটাই ইরানের আসল শক্তি। আরাশ-2 চেয়েও শক্তিশালী নতুন ড্রোনের রহস্য। ইরানের আরাশ-2 ড্রোনের নাম আন্তর্জাতিক সামরিক মহলে আগেই আলোড়ন তুলেছিল, কিন্তু আকরাম মিনিয়া দাবি করছেন, সম্প্রতি যুদ্ধে ব্যবহৃত নতুন ড্রোনগুলো আরাশ-2 চেয়েও উন্নত। কতটা উন্নত সেটা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। আর এই রহস্যটাই সবচেয়ে বড় বার্তা, কারণ যে অস্ত্রের পুরো সক্ষমতা প্রতিপক্ষ জানে না, সেই অস্ত্রই সবচেয়ে ভয়ঙ্কর। ইরান ইচ্ছে করেই তা লুকিয়ে রাখছে। গবেষণাগারের প্রযুক্তিকে অত্যন্ত কম সময়ের মধ্যে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসা, এটা প্রমাণ করে ইরানের প্রতিরক্ষা শিল্প এখন আর পশ্চিমের ওপরে নির্ভরশীল নয়, বরং নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। দুটো কৌশল, একটাই লক্ষ্য। ইরান এখন দুই পথে হাঁটছে। প্রথম পথ, দেশের ভেতরেই উন্নত অস্ত্র তৈরি, বাইরের নিষেধাজ্ঞা, অবরোধ কোনো কিছুতেই দমানো যাচ্ছে না তেহরানের প্রতিরক্ষা শিল্পকে। সেনাবাহিনী ও IRGC দুই বাহিনীর ক্ষেপণাস্ত্রেই এসেছে নতুন প্রযুক্তিগত উন্নয়ন। দ্বিতীয় পথ, মিত্র দেশগুলোর সাথে সামরিক সহযোগিতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি সংগ্রহ করা। একা নয়, জোট বেঁধে শক্তি বাড়ানো। এই দুই কৌশলের মিলিত ফলাফল হলো এমন একটি ইরান যাকে চাপে ফেলে দুর্বল করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
পারমাণবিক প্রশ্ন, 60% ইউরেনিয়ামের গল্প। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি নিশ্চিত করেছেন, ইরানের কাছে 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে। বিশ্লেষকরা বলছেন, এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। ইরান অবশ্য বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই পারমাণবিক অস্ত্র তৈরির। কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল জানাচ্ছে, IRGC সংশ্লিষ্ট বিশ্লেষণে স্পষ্ট বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ধারাবাহিক সামরিক চাপ সামলাতে ইরানের জন্য পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা এখন অপরিহার্য হয়ে উঠেছে। নিউ ইয়র্ক পোস্টও লিখেছে, শক্তিশালী প্রতিরোধ গড়েই সমান অবস্থান থেকে আলোচনার টেবিলে বসতে চায় তেহরান। অর্থাৎ পারমাণবিক শক্তি ইরানের কাছে এখন শুধু অস্ত্র নয়, এটা কূটনৈতিক দর কষাকষির হাতিয়ারও। ইসরায়েলের লাল রেখা, এই পুরো সমীকরণে একটি বড় ফ্যাক্টর হলো ইসরায়েল। নেতানিয়াহু সরাসরি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় পৌঁছাতে দেওয়া হবে না, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধবিরতির আলোচনা চললেও পারমাণবিক ইস্যুতে উত্তেজনা এখনো তুঙ্গে। এই উত্তেজনাই আসলে ইরানকে আরও দ্রুত অস্ত্র বিকাশের দিকে ঠেলে দিচ্ছে। ইরানের মাস্টার প্ল্যান, লেবানন থেকে সিরিয়া, ট্রাম্পও এখন ফাঁদে। ট্রাম্প হতাশ, নেতানিয়াহু ক্ষুব্ধ। আর এই দুই নেতার মধ্যকার ফাটলের মধ্য দিয়ে ইরান শুধু দেখছে আর মুচকে হাসছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন মুহূর্ত কমই আসে। আমেরিকার সবচেয়ে বড় মিত্র ইসরায়েল এখন তার সবচেয়ে বড় দাতার সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে। আর এই সুযোগে ইরান কোনো বোমা না ছুড়েই কূটনৈতিক ময়দানে জিতে যাচ্ছে একের পর এক পয়েন্ট। 21 জুন 2025, ট্রাম্প ফক্স নিউজে বসে এমন কিছু বললেন যা মধ্যপ্রাচ্যের রাজধানীগুলোতে ভূমিকম্পের মতো ছড়িয়ে পড়ল। তিনি বললেন, ইসরায়েল হিজবুল্লাহকে শেষ করতে পারছে না, প্রতিবার অ্যাপার্টমেন্ট ভেঙে ফেলে, আমি ভাবছি এই কাজটা সিরিয়াকে দিয়ে দেব। এটা শুধু হতাশার কথা না, এটা একটি সিগন্যাল। আমেরিকার মধ্যপ্রাচ্য নীতিতে গভীর ফাটল ধরেছে। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা সেই প্রস্তাব লুফে নিলেন না, বরং সরাসরি বললেন, সিরিয়া লেবাননে কোনো সামরিক ভূমিকায় যাবে না। তার ভাষায়, লেবাননের সমাধান আসবে যুদ্ধে নয়, শহর বোমা মেরে নয়, বরং সৃজনশীল সমাধানে। সবচেয়ে বড় চমক, শারা বললেন, হিজবুল্লাহর সাথে আলোচনার টেবিলে বসতে তার আপত্তি নেই। যদি এটা লেবানন ও সিরিয়ার স্বার্থে হয় তাহলে কেন নয়? এখানেই ইরানের আসল খেলা বোঝা দরকার। হিজবুল্লাহ ইরানের তৈরি অর্থায়নে, অস্ত্রে, আদর্শে। লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে করতে হিজবুল্লাহ দুর্বল হয়েছে, ঠিক আছে, কিন্তু ইরান কি আসলে হিজবুল্লাহকে জেতাতে চায়, নাকি এই যুদ্ধকে জিইয়ে রেখে তার সুবিধা নিতে চায়? উত্তর দ্বিতীয়টা। কারণ এই যুদ্ধ যতদিন চলবে, ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হতে থাকবে, ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্ক ক্ষয় হতে থাকবে, আমেরিকার মনোযোগ বিভক্ত থাকবে, আর ইরান নিয়ে সুইজারল্যান্ড যে পারমাণবিক আলোচনা চলছে, সেখানে ইরানের দর কষাকষির ক্ষমতা বাড়তে থাকবে। ট্রাম্প নিজেই স্বীকার করলেন, হিজবুল্লাহ হলো ছোট যুদ্ধ, বড় ডিল হলো ইরান। আর সেই বড় ডিলের টেবিলে ইরান এখন শক্ত হাতে বসে আছে, কারণ লেবাননে আগুন জ্বলছে। ট্রাম্প কেন এত বিরক্ত? ট্রাম্পের হতাশার কারণ একটাই, টাইমিং। যখনই ইরানের সাথে চুক্তির কাছাকাছি পৌঁছায় আমেরিকা, তখনই বৈরুতে বিস্ফোরণ হয়, সাধারণ মানুষ মরে, ক্যামেরায় ধ্বংসের ছবি ভাসে, আর পুরো কূটনৈতিক মোমেন্টাম নষ্ট হয়ে যায়। তিনি বললেন, আমি লেবাননে হামলা পছন্দ করি না, বিশেষত বৈরুতের ভেতরে চুক্তি সইয়ের ঠিক আগে। এটা শুধু আবেগের কথা নয়, এটা কৌশলের কথা। ইসরায়েলের প্রতিটা আক্রমণ ইরানের সাথে বড় চুক্তির পথকে কঠিন করছে। নেতানিয়াহু কি বললেন? নেতানিয়াহু পাল্টা দিলেন দৃঢ়ভাবে। তিনি বললেন, আমি ইসরায়েলের স্বার্থে দাঁড়াই। ট্রাম্প আমার কথা শোনেন না, আমিও তার কথা পুরোপুরি মানি না। আমরা দুটো স্বাধীন দেশের নেতা। আর তিনি স্পষ্ট করলেন, গাজায়, সিরিয়ায়, লেবাননে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল থাকবে যতদিন দরকার। এই দ্বন্দ্ব এখন প্রকাশ্য, আর ইরান এই ফাটলটাকেই তার সবচেয়ে বড় সম্পদ হিসেবে ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যের এই জটিল দাবার বোর্ডে ইরান একটি পুরনো কৌশল খেলছে, নিজে না লড়ে অন্যদের দিয়ে লড়িয়ে সুবিধা নেয়া। হিজবুল্লাহ তার হাতিয়ার, লেবানন তার রণক্ষেত্র, আর ট্রাম্প নেতানিয়াহুর দ্বন্দ্ব তার বোনাস। আমেরিকাকে তাদের নিজের মাঠে রুখে দিল ইরান। ওয়াশিংটনের সমস্ত সামরিক শক্তির দাপটকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ তেহরানের হাতে। কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন আর বাহরাইনে বাজতে থাকা সাইরেন আজ বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার দিন শেষ, এখন রাজত্ব চলবে কেবল ইরানের।
সবকিছু শুরু হয়েছিল স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয় এই সরু জলপথ দিয়ে। আর এই স্ট্রেইট অফ হরমুজেই পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার MT কিকুর ওপর ড্রোন হামলা চালিয়ে ইরান প্রমাণ করে দিল এই অঞ্চলের পানির প্রতিটি ফোঁটার ওপর তাদের নজরদারি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন বিমান ও নৌবাহিনী ইরানের 10টি সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালালেও তেহরানকে দমানো যায়নি। বরং মার্কিন এই আগ্রাসনের জবাবে ইরান যে পাল্টা আঘাত হেনেছে তা হোয়াইট হাউসের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মার্কিন মিত্রদের বুকে কাঁপন, কুয়েত ও বাহরাইনে আঘাত। আমেরিকার ওপর ইরানের এই কৌশলী ও বীরত্বপূর্ণ আঘাতের পর কাঁপন ধরাচ্ছে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের তথাকথিত মিত্রদের বুকে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক ধেয়ে আসা ইরানি মিসাইল ও ড্রোন ঠেকাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। দেশটির সামরিক বাহিনী নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানালেও আকাশের বিস্ফোরণের শব্দ তাদের ভেতরে চরম আতঙ্ক তৈরি করেছে। বাহরাইন আরো বড় ধাক্কা খেয়েছে। বাহরাইন পুরো দেশ জুড়ে এখন বাজছে বিমান হামলার সাইরেন। নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যেতে। বাহরাইনের ক্ষোভের মূল কারণ হলো ইরান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। কিন্তু বাস্তবতা হলো বাহরাইন নিজেই আমেরিকার 5ম নৌবাহকে আশ্রয় দিয়ে এই অঞ্চলে ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে রেখেছিল। ইরান কেবল তার নিজের প্রতিরক্ষায় সেই হুমকির উৎসকে স্তব্ধ করে দিয়েছে। শান্তি চুক্তি ও ওয়াশিংটনের বিশ্বাসঘাতকতা। কয়েকদিন আগেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বা অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি হয়েছিল। বিশ্ববাসী ভেবেছিল হয়তো এবার পরিস্থিতি শান্ত হবে, কিন্তু আমেরিকার স্বভাবজাত সাম্রাজ্যবাদী নীতি আর ইরানের ওপর হামলা সেই শান্তি প্রচেষ্টাকে নস্যাৎ করে দেয়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো চুক্তি ভঙ্গ করতে চায়নি, কিন্তু আমেরিকা যখনই তাদের উপর আঘাত হানবে তেহরান হাত গুটিয়ে বসে থাকবে না। বাহরাইন অভিযোগ করছে যে ইরান ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনা ব্যাহত করছে। তবে আসল সত্য হলো আমেরিকা যখন এই অঞ্চলে তার সামরিক শক্তি প্রদর্শন করতে চায় তখন ইরান তার দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হয়। ইরান এখন আর রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা এখন আক্রমণাত্মক এবং এই অঞ্চলের প্রধান চালিকা শক্তি। গ্লোবাল এনার্জি মার্কেট ও নতুন ভূ রাজনীতি ইরানের এই শক্ত অবস্থানের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার এখন চরম অস্থিরতার মুখে। হরমুজ প্রণালী যদি ইরান সম্পূর্ণ বন্ধ করে দেয় তবে থমকে যাবে বৈশ্বিক অর্থনীতি। আমেরিকা ভালো করেই জানে ইরানের সাথে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানো মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। ইরান যে অস্ত্র বানিয়েছে আমেরিকা তার নাম জানত না। পাইলট যখন জ্ঞান ফিরে পেলেন তখন তিনি পেন্টাগনের গোয়েন্দাদের সামনে বসে কাঁপা গলায় বললেন ওগুলো ড্রোন ছিল, কিন্তু ওগুলো একসাথে নিঃশ্বাস নিচ্ছিল। এপ্রিল 2025 ইরানের আকাশ একটি আমেরিকান F-15 যুদ্ধবিমান ভূপাতিত হলো। ইতিহাসে প্রথমবারের মতো ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান গুলি করে নামানো হলো, কিন্তু কিভাবে, কোন ক্ষেপণাস্ত্রে, কোন রাডারে? বিধ্বস্ত হওয়ার আগের শেষ কয়েক সেকেন্ড পাইলট বলেছেন বিমান ভেঙে পড়ার ঠিক আগ মুহূর্তে তিনি আকাশে একটি অদ্ভুত দৃশ্য দেখেন। একটি বড় ড্রোনের নিচে ছোট ছোট ড্রোন ঝুলছে, একদম জেলিফিশের পায়ের মতো। আর পুরো কাঠামোটা একক প্রাণীর মতো একসাথে ঘুরছে, ভাসছে, এগিয়ে আসছে। প্রত্যক্ষদর্শী এক কর্মকর্তার ভাষায় ভিন গ্রহের কাণ্ড কারখানা। আরেকজন বললেন আকাশের ড্রোনের মাইনফিল্ড। 4টি আলাদা গোয়েন্দা সূত্র এই বর্ণনা নিশ্চিত করেছে ড্রোনগুলো আলাদা আলাদা ছিল না, ওরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটাই জীবন্ত কাঠামো তৈরি করেছিল। কারিগরি ভাষায় ওর নাম ওয়ান টু মেনি মেশড নেটওয়ার্কিং। এই প্রযুক্তি আসলে কি? সাধারণ ড্রোন আক্রমণে একটা ড্রোন একটি লক্ষ্যে ধেয়ে যায়। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ধরতে পারে, গুলি করতে পারে, ধ্বংস করতে পারে। কিন্তু যদি একসাথে 50টি ড্রোন একটাই মস্তিষ্কের নির্দেশে চলে, যদি ওরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে করতে আকৃতি বদলাতে পারে, একটাকে গুলি করলে বাকিরা দলছুট না হয়ে বরং নতুন ছক কষে এগিয়ে আসে, তখন আর এটা একটা ড্রোন নয়, এটা একটি জীব, একটা ঝাঁক, একটা চিন্তাশীল আক্রমণ। মার্কিন ড্রোন বিশেষজ্ঞ এমা বেটস বলেছেন এই ধরনের সমন্বিত ড্রোন ঝাঁক যদি বিস্ফোরক বহন করে নিখুঁতভাবে আকৃতি বজায় রেখে আক্রমণ চালাতে পারে তাহলে যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেটা ব্যয়বহুল দুঃস্বপ্ন। কারণ একটা ইন্টারসেপ্টর মিসাইলের দাম লক্ষ লক্ষ ডলার আর ড্রোনের ঝাঁক আসে হাজার হাজার। এতদিন এই প্রযুক্তি শুধু চীন আর রাশিয়ার কাছে আছে বলে ধারণা ছিল। এখন প্রশ্ন, ইরান কোথা থেকে পেল? ইরান যেভাবে খেলা পাল্টে দিল। ইরানের ড্রোন গল্পটা পুরনো। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি শাহী ড্রোন ব্যবহার করে ইউরোপকে চমকে দিয়েছিল। সস্তা, সহজ কিন্তু কার্যকর। কিন্তু সেটা ছিল প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে ইরান শুধু সস্তা ড্রোন বানায়নি, তারা ড্রোনকে চিন্তা করতে শিখিয়েছে, ঝাঁক মারতে শিখিয়েছে, একসাথে শ্বাস নিতে শিখিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়া বা চীনের প্রযুক্তি সহায়তায় ইরান এই ক্ষমতা অর্জন করেছে। ইউক্রেনের রণাঙ্গন ছিল পরীক্ষাগার, মধ্যপ্রাচ্য হলো বাস্তব মঞ্চ। এবং সেই মঞ্চে এপ্রিল মাসে যা ঘটলো, একটা F-15 মাটিতে পড়লো, সেটা শুধু একটি বিমান ভূপাতিত হওয়ার গল্প নয়, সেটা একটি বার্তা।
পেন্টাগনের ভেতরে এখন কি চলছে? পাইলটের বর্ণনা দিয়ে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে দুটো দল তৈরি হয়েছে। একদল বলছে পাইলট সেদিন মাথায় কনকাশন পেয়েছিলেন, এটা তার দ্বিতীয়বার বিমান বিধ্বস্তের ঘটনা। আগেরবার কুয়েতি বাহিনীর ফ্রেন্ডলি ফায়ারে বিমান পড়েছিল। মানসিক ট্রমায় মানুষ অনেক কিছু দেখে যা আসলে থাকে না। আরেক দল বলছে 4টি স্বাধীন গোয়েন্দা সূত্র এই ঘটনা নিশ্চিত করেছে এটা এক পাইলটের হ্যালোসিনেশন নয়। মার্কিন এয়ারফোর্স বা সেন্ট্রাল কমান্ড এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সেই নীরবতাটাই সবচেয়ে জোরালো বক্তব্য। খামেনির রক্তের হিসাব, ইরান কি এবার সব শেষ করে দেবে? 28 ফেব্রুয়ারি, সেই রাতটা ইরান কোনোদিন ভুলবে না। আয়াতুল্লাহ আলী খামেনি, ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহত হলেন। ইহুদিবাদীরা ভেবেছিল এই এক আঘাতেই ইরান ভেঙে পড়বে, নেতৃত্ব শূন্য হয়ে যাবে তেহরান। ইসলামিক প্রজাতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে গেছে। কিন্তু তারা ভুল করেছিল, মারাত্মক ভুল, যে ভুলের দাম দিতে হবে। খামেনি হত্যার পরপরই ওয়াশিংটন ও তেল আবিব অপেক্ষা করছিল ইরানের পতনের জন্য, কিন্তু তেহরান পড়ে যায়নি, উঠে দাঁড়িয়েছে। এবং শুধু উঠে দাঁড়ায়নি, পাল্টা আঘাত করেছে এমনভাবে যা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটি মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। একটি বা দুটি নয়, 21টি। প্রতিটি আঘাত ছিল সুনির্দিষ্ট, পরিকল্পিত, বিধ্বংসী। এরপরেও যারা ভাবছিলেন ইরান দুর্বল হয়ে গেছে, তারা এখন নতুন করে হিসাব মেলাচ্ছেন। কূটনীতির মাঝেও জয়, শুধু যুদ্ধের ময়দানে নয়, কূটনীতির টেবিলেও ইরান বাজিমাত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে সেটা কম বড় ঘটনা নয়। বছরের পর বছর ধরে ওয়াশিংটন তেল আবিবের যে অটুট জোট, সেই জোটে চির ধরাতে পেরেছে তেহরান। যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্রকে সমঝোতায় আসতে বাধ্য করেছে ইরান, চাপের কাছে নয়, নিজের শর্তে। এটা ছোট জয় নয়, প্রতিশোধ এখনো বাকি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন খামেনির হত্যায় জড়িতদের ক্ষমা করা হবে না, প্রতিশোধ নেওয়া হবে। খামেনি হত্যার পরপরই ইরান নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সেদিন ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিলেন না, তাই বেঁচে গেছেন। কিন্তু তেহরান সেই চেষ্টা ছেড়ে দেয়নি, বরং আরও নিখুঁত পরিকল্পনায় সেই হিসাব বুঝে নেওয়ার পথ খুঁজছে। যে অস্ত্রের কথা দুনিয়া জানত না। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা সম্প্রতি একটি অসাধারণ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সামরিক বাহিনী এখনও তাদের সমস্ত সক্ষমতা মাঠে নামায়নি। মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও নির্ভুলভাবে হামলা চালানোর মতো অস্ত্র তেহরানের কাছে প্রস্তুত আছে। ইউরোপ, মধ্য এশিয়া, এমনকি আরও দূরে মার্কিন ঘাঁটিগুলোও এখন ইরানের রাডারের বাইরে নয়। যুদ্ধবিরতির এই সময়কে ইরান ব্যবহার করছে নিজেকে আরও শক্তিশালী করতে। ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বাড়ানো হচ্ছে, নতুন অস্ত্র তৈরি হচ্ছে, শত্রুকে বিস্মিত করার প্রস্তুতি চলছে পুরোদমে। বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে সেটাকে ইরান বিশ্রামের সুযোগ হিসেবে নেয়নি। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বিরতিকে কাজে লাগিয়ে ইরান পূর্বের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। ইসরায়েল বারবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করবে কিনা সেই আশঙ্কা তেহরানের মধ্যে আছে, আর সেই আশঙ্কা থেকেই ইরান বিশ্বাস করছে না যে শান্তি দীর্ঘস্থায়ী হবে, তাই প্রস্তুতি থামানো যাবে না। খামেনিকে হত্যা করে ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু যে দেশ 21টি মার্কিন ঘাঁটি ধ্বংস করতে পারে, নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র পাঠাতে পারে, ট্রাম্প নেতানিয়াহুর জোটে ফাটল ধরাতে পারে, সেই দেশের মেরুদণ্ড ভাঙা যায় না। ইরান এখন শুধু টিকে নেই, ইরান পাল্টা আঘাতের অপেক্ষায় আছে। প্রশ্ন শুধু একটাই, কখন? মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নজিরবিহীন সংঘাতের বারুদ শান্ত হতে না হতেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন ঝড়ের পূর্বাভাস মিলছে। ওয়াশিংটন ও তেল আবিবের সমস্ত সামরিক ও মনস্তাত্ত্বিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান এবং তার মিত্ররা কেবল যে টিকে গেছে তাই নয়, বরং তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আর এই পুরো দৃশ্যপটের ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। আমেরিকার দম্ভ চূর্ণ করে এবং ইসরায়েলি সামরিক আগ্রাসনকে ব্যর্থ দাবি করে ইরান ও হিজবুল্লাহ এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিজেদের পক্ষে নেয়ার খেলায় মেতেছে। যুদ্ধবিরতি হয়তো কামানের গর্জন থামিয়েছে, কিন্তু আঞ্চলিক আধিপত্য ও প্রভাব বিস্তারের আসল মনস্তাত্ত্বিক লড়াইটি কেবল শুরু হলো। যুদ্ধবিরতির পরপরই এক অগ্নিগর্ভ টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম ইসরায়েলের সামনে স্পষ্ট ও কঠোর শর্ত ছুড়ে দিয়েছেন। হিজবুল্লাহর এই বার্তা কোনো নমনীয়তা নয়, বরং চরম লিভারেজ বা সুবিধাজনক অবস্থানে থেকে দেয়া একটি হুঙ্কার। কাশেমের দাবি অত্যন্ত সোজা সাপটা, পূর্ণাঙ্গ প্রত্যাহার। ইসরায়েলকে লেবাননের প্রতি ইঞ্চি ভূখণ্ড থেকে সম্পূর্ণ এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে চলে যেতে হবে। কোনো বাফার জোন নয়, কোনো আংশিক পিছু হটা, তথাকথিত বাফার জোন বা আপোষের কোনো সুযোগ নেই। সার্বভৌম
সার্বভৌমত্ব পুনরুদ্ধার। লিতানি নদীর দক্ষিণে কেবল লেবাননের সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং আকাশ, স্থল ও সমুদ্র পথে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করতে হবে। কাশেম অত্যন্ত চতুরতার সাথে লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিকেও এক বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, লিতানি নদীর দক্ষিণে লেবানন সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মধ্যকার পারস্পরিক নিরাপত্তা ও সহযোগিতা কেমন হবে তা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এতে ইসরায়েলের নাক গলানোর বা কোনো কিছু জানার অধিকার নেই। হিজবুল্লাহ নিজেকে লেবানন রাষ্ট্রের সার্বভৌমত্বের সবচেয়ে বড় গ্যারান্টি হিসেবে উপস্থাপন করছে, যা আমেরিকার অহংকার গুড়িয়ে দিয়েছে। হিজবুল্লাহর এই আকস্মিক আত্মবিশ্বাসের মূল জ্বালানি আসছে তেহরান থেকে। ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সরাসরি মার্কিন ইসরায়েলি হুমকির মুখোমুখি হয়েও ইরানের শাসন ব্যবস্থা কেবল টিকেই থাকেনি, বরং নিজেদের অক্ষকে অক্ষত রাখতে পেরেছে। তেহরানের নেতারা এই সংঘাতের সমাপ্তিকে মার্কিন অর্থনৈতিক ও সামরিক চাপের বিরুদ্ধে এক মহাকাব্যিক বিজয় হিসেবে উদযাপন করছেন। ইরানের এই রাজনৈতিক ও সামরিক টিকে থাকা পুরো প্রতিরোধের অক্ষ, তা সে লেবানন, সিরিয়া কিংবা ইয়েমেনেই হোক না কেন, তাদের মধ্যে এই ধারণাকে দৃঢ় করেছে যে ওয়াশিংটন তেল আবিব জোট অপরাজেয় নয়। হিজবুল্লাহর হিসাব কষে দেখিয়েছে যে গত কয়েক মাসের তীব্র ইসরায়েলি বিমান হামলা, শীর্ষ নেতৃত্বের হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের রাজনৈতিক সংকল্প ও সামরিক চেইন অফ কমান্ড ভেঙে ফেলা যায়নি। তারা প্রমাণ করতে চায় তারা এখনও ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে পোস্ট ওয়ার বা যুদ্ধোত্তর ল্যান্ডস্কেপের প্রধান খেলোয়াড় হিসেবে নিয়ন্ত্রণ বজায় রাখছে। হিজবুল্লাহ ও ইরানের এই চরম আগ্রাসী মনোভাবের পেছনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুঘটক কাজ করছে, তা হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার ক্রমশ দৃশ্যমান হতে থাকা ফাটল। উপরিকাঠামোতে ওয়াশিংটন যতই ইসরায়েলের অবিচ্ছেদ্য মিত্র হিসেবে নিজেকে জাহির করুক না কেন, সামরিক কৌশল, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে হোয়াইট হাউস ও তেল আবিবের মধ্যে গভীর মতবিরোধ তৈরি হয়েছে। ইরান নয়, ইসরায়েলের আসল ভয় এখন তুরস্ক আর মিশর। কেন? দশকের পর দশক ধরে একটাই সমীকরণ চলে আসছিল, ইসরায়েলের 1 নম্বর শত্রু মানেই ইরান। পরমাণু কর্মসূচি, প্রক্সি মিলিশিয়া, হিজবুল্লাহ, সব রাস্তা তেহরানে গিয়ে শেষ হতো। কিন্তু এখন ইসরায়েলের নিজস্ব গণমাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো অন্য একটি প্রশ্ন তুলছে। আগামী দশকে আসল চ্যালেঞ্জ কি ইরান নাকি অন্য কেউ? উত্তরটা চমকে দেওয়ার মতো, তুরস্ক এবং মিশর। তুরস্ককে কেন হঠাৎ ভয় পাচ্ছে তেল আবিব? ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিভে সম্প্রতি একটি সামরিক বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। সেখানে সরাসরি বলা হয়েছে, তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, এটি এমন একটি সামরিক ও প্রযুক্তিগত শক্তিতে পরিণত হচ্ছে যা পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে সক্ষম। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের পরই তুরস্কের অবস্থান। কয়েক লাখ সক্রিয় সেনা, আধুনিক যুদ্ধ সক্ষমতা, বিস্তৃত সামরিক অবকাঠামো, এটুকু হয়তো আগেও জানা ছিল। কিন্তু ইসরায়েলি বিশ্লেষকদের ঘুম কাটছে অন্য একটি বিষয়, তুরস্কের প্রতিরক্ষা শিল্প। একসময় বিদেশি অস্ত্রের উপর পুরোপুরি নির্ভরশীল এই দেশটি এখন নিজেদের সামরিক চাহিদার প্রায় 80% দেশীয় প্রযুক্তিতে মেটাচ্ছে। যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাঁজোয়াজান, নৌ প্রযুক্তি, প্রতিটি ক্ষেত্রে আঙ্কারা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর তুর্কি ড্রোনের কথা তো এখন পুরো বিশ্বই জানে। ইউক্রেন থেকে আজারবাইজান, বিভিন্ন সংঘাতে বাইরাক্তার ড্রোন যেভাবে যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে, সেটা নতুন করে সামরিক ভূগোলের হিসাব লিখিয়ে দিচ্ছে। ইউরোপ, আফ্রিকা, মধ্য এশিয়া সব জায়গায় তুরস্কের সামরিক প্রভাব ছড়িয়ে পড়ছে। কিন্তু শুধু অস্ত্র নয়, ইসরায়েলি বিশ্লেষকরা আরো বেশি চিন্তিত তুরস্কের কূটনৈতিক আক্রমণাত্মকতা নিয়ে। গাজা ইস্যুতে এরদোয়ানের কঠোর অবস্থান, ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন এবং মুসলিম বিশ্বের নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠা করার সুস্পষ্ট প্রচেষ্টা, এই সবকিছু মিলিয়ে তেল আবিব একটি বহুমাত্রিক চ্যালেঞ্জ দেখছে। সামরিক শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা, রাজনৈতিক প্রভাব, কূটনৈতিক নেতৃত্ব, একসাথে এই 4টি মাত্রায় যে দেশ এগিয়ে যাচ্ছে, সেটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী। মিশর। শান্তি চুক্তির পরেও কেন যুদ্ধের আশঙ্কা? জেরুজালেমে অনুষ্ঠিত JMS ইন্টারন্যাশনাল পলিসি সামিটে হারুফ সেন্টারের প্রধান নির্বাহী আহমিয়াদ কোহেন একটি বিস্ফোরক মন্তব্য করলেন। আগামী 15 বছরের মধ্যে মিশরের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে ইসরায়েল। কথাটা শুনলে হোঁচট লাগে, কারণ ইসরায়েল ও মিশর 1979 সালেই ঐতিহাসিক শান্তি চুক্তি করেছে। 4 দশকেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা চলছে, সিনাই অঞ্চলে একসাথে সন্ত্রাস দমন করেছে। তাহলে কোহেন কোন ভিত্তিতে এই পূর্বাভাস দিচ্ছেন?
তার যুক্তি হলো ইরান ও প্রতিরোধ শক্তির প্রভাব যদি কমে যায় মধ্যপ্রাচ্যে একটি নতুন কৌশলগত শূন্যতা তৈরি হবে, আর সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে আসবে সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো। তখন যদি মুসলিম ব্রাদারহুড আবারও মিশরের ক্ষমতায় ফেরে, কায়রো ও তেল আবিবের সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন মোড় নেবে। এই মন্তব্যকে একা কোহেনের মতামত বলে উড়িয়ে দেওয়া কঠিন, কারণ মার্কিন গুপ্তচর বৃত্তি মামলায় দণ্ডিত সাবেক ইসরায়েলপন্থী বিশ্লেষক জোনাথন পোলার্ডও একই সতর্কবার্তা দিয়েছেন। ইরান দুর্বল হলে তুরস্ক ও মিশরই হবে ইসরায়েলের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী। ইসরায়েল এখন একসঙ্গে একাধিক ফ্রন্টে চাপে আছে, গাজা, ইরান, লেবানন সীমান্ত। এই পরিস্থিতিতেই উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর প্রকাশ্যে বলেছেন, প্রয়োজনে ট্রাম্পের অনুরোধও প্রত্যাখ্যান করতে পারে ইসরায়েল। ইরানের $12 বিলিয়ন ট্র্যাপ, যেভাবে মার্কিন ছাড়েই জেগে উঠছে তেহরানের সামরিক দানব। যে ইরানকে এক কোনায় চেপে ধরতে ওয়াশিংটন বছরের পর বছর নিষেধাজ্ঞার জাল বুনেছে, সেই ইরানই এখন মার্কিন সিদ্ধান্তের সুবাদে এক নতুন সমীকরণের কেন্দ্রে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 60 দিনের এক সাময়িক চুক্তি যেন তেহরানকে রাতারাতি বৈশ্বিক ভূ রাজনীতির মূল নায়কের আসনে বসিয়ে দিয়েছে। মার্কিন ছাড় ও ইরানের হাতে নতুন শক্তির চাবিকাঠি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক ছাড়ের ফলে ইরানের তেল রপ্তানি, ব্যাংকিং লেনদেন এবং আন্তর্জাতিক বাণিজ্যে এক স্বস্তির নিঃশ্বাস পড়েছে। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা তেহরানের অর্থনীতিতে হুট করেই নতুন অর্থ ও সম্পদের জোয়ার আসার সুযোগ তৈরি হয়েছে। চুক্তির আওতায় ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এবং জব্দ করা $12 বিলিয়ন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্লেষকদের মতে এই অর্থ সরাসরি ইরানের প্রতিরক্ষা খাতে এক বিশাল বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই বিপুল অর্থ হাতে পাওয়ার পর ইরানের মূল লক্ষ্য হবে নিজেদের সবচেয়ে বড় দুর্বলতা ঢেকে ফেলা। সাম্প্রতিক সংখ্যাগুলোতে দেখা গেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ ভঙ্গুর, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ইরানের সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অস্ত্র তৈরির কারখানায় অনায়াসে হামলা চালাতে পেরেছে। তেহরান এখন এই ক্ষত মেরামত করতে মরিয়া। তাদের প্রধান লক্ষ্য হবে উন্নত রাডার ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, অত্যাধুনিক আকাশ নজরদারি প্রযুক্তি সংগ্রহ করা, আর এই আকাশ প্রতিরক্ষার প্রযুক্তিগত ঘাটতি পূরণে ইরানকে সবচেয়ে বড় সহযোগিতা করতে পারে রাশিয়া ও চীন। বেইজিং, মস্কো, পিয়ংইয়ং ট্রাইও ইরানের ব্যাকবোন। ইরানের এই সামরিক পুনর্গঠন প্রক্রিয়া কিন্তু একা একা সম্ভব নয়। এর পেছনে রয়েছে এক শক্তিশালী অক্ষশক্তি, যার প্রধান ভিত্তি হলো চীন। অস্ত্র তৈরির জন্য সরাসরি ক্ষেপণাস্ত্র না এলেও চলে, কিন্তু যা লাগে তা হলো চিপস, সেন্সর এবং হেভি মেশিনারি। বিশেষজ্ঞদের মতে চীন থেকে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ, চিপ, ড্রোন প্রযুক্তি, মেশিন টুলস এবং শিল্প সরঞ্জাম সংগ্রহ করা ইরানের জন্য এখন তুলনামূলক অনেক সহজ। চীনের এই বিশাল শিল্প ও সরবরাহ ব্যবস্থা ব্যবহার করেই ইরান তার নিজস্ব সামরিক কারখানাকে ঢেলে সাজাবে। পাশাপাশি আরেকটি বড় স্তম্ভ হলো রাশিয়া। ইউক্রেন যুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই করার ফলে রাশিয়ার ঝুলিতে এখন আধুনিক যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ড্রোন যুদ্ধ কিভাবে চালাতে হয়, কিভাবে প্রতিপক্ষের ইলেকট্রনিক যোগাযোগ জ্যাম করতে হয়, কিংবা যুদ্ধের মধ্যেও কিভাবে সামরিক অবকাঠামো টিকিয়ে রাখতে হয়, তার সব কৌশল মস্কোর নখদর্পণে। রাশিয়া এখন ইরানের জন্য শুধু অস্ত্র সরবরাহকারী নয়, বরং সামরিক জ্ঞান ও রণকৌশলের এক অমূল্য উৎস। এর সাথে যোগ হচ্ছে উত্তর কোরিয়া। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট হয়েও উত্তর কোরিয়া যেভাবে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সফলভাবে চালিয়ে গেছে, সেই নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার ফর্মুলা এখন ইরানের বড় পুঁজি। সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে হয়, সেই গোপন দীক্ষা ইরান পাচ্ছে পিয়ংইয়ং এর কাছ থেকে। বিশ্লেষকদের স্পষ্ট হুঁশিয়ারি, এই অর্থ আর বিশ্বস্ত মিত্রদের সহায়তায় ইরান যদি একবার পুরোপুরি জেগে ওঠে, তবে মধ্যপ্রাচ্যে তাকে থামানো যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কারো পক্ষে আর সম্ভব হবে না। দক্ষিণ লেবাননের সীমান্ত এখন জ্বলন্ত অগ্নিকুণ্ড। মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলের 4 এলিট সেনা খতম। নিহতদের মধ্যে আছেন খোদ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট দর গেদালিয়াবেভ সিমসন। তেল আবিবের সামরিক সদর দপ্তরে এখন শুধু কান্নার রোল আর প্রতিশোধের চিৎকার। এই চরম পরাজয় দিশেহারা হয়ে ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির হুমকি দিয়েছেন গোটা লেবাননকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়ার। ইসরায়েলি আগ্রাসনের এই দানবীয় রূপের সামনে মধ্যপ্রাচ্যের একমাত্র অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে গেছে ইরান। পশ্চিমা সাম্রাজ্যবাদ আর ইসরায়েলি দম্ভের মুখে লেবাননকে রক্ষা করতে ইরান এখন নায়কের আসনে।
সীমান্তের ট্র্যাজেডি ও ইসরায়েলের দম্ভচূর্ণ। দক্ষিণ লেবাননের পাহাড়ি অঞ্চলে ইসরায়েলি বাহিনী ভেবেছিল তারা সহজেই আধিপত্য বিস্তার করবে, কিন্তু লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সুনিপুণ অ্যাম্বুশে মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে যায় ইসরায়েলি অহংকার। 4 সেনা নিহতের খবর ছড়িয়ে পড়তেই তেল আবিবের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। বিশেষ করে ব্যাটালিয়ন কমান্ডার সিমসনের মৃত্যু ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মনোবলকে গুঁড়িয়ে দিয়েছে। এই ক্ষয়ক্ষতি আড়াল করতেই এখন ইসরায়েলের কট্টর ডানপন্থীরা উন্মাদের মতো আচরণ করছে। ইতামার বেন গাভিরের উস্কানি। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির সরাসরি লেবাননের হাজারো মাইল কোল খালি করার হুমকি দিয়েছেন। তিনি পুরো অঞ্চলকে মানচিত্র থেকে মুছে ফেলার ডাক দিয়েছেন। এই উন্মাদনা প্রমাণ করে মাঠ পর্যায়ে প্রতিরোধ যোদ্ধাদের মার খেয়ে ইসরায়েল কতটা মরিয়া। মার্কিন ইসরায়েল দ্বিমুখী নীতি ও ফ্রান্সের অসহায়ত্ব। লেবানন ইস্যুতে পশ্চিমা জোটের ভেতরেই এখন তীব্র ফাটল। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতে ইসরায়েলি বিমান হামলার সমালোচনা করছেন, অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ সচল রাখছেন। ট্রাম্পের এই তথাকথিত উদ্বেগ আসলে মধ্যপ্রাচ্যে মার্কিন মুখ বাঁচানোর একটি চেষ্টা মাত্র। নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন ওয়াশিংটনের কোনো বিধিনিষেধ তিনি মানবেন না। এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন বেলবুরো যুক্তরাষ্ট্রের কাছে আকুতি জানাচ্ছেন যেন তারা ইসরায়েলকে থামায়, কিন্তু বাস্তবতা হলো পশ্চিমা পরাশক্তিগুলো মুখে শান্তির কথা বললেও ভেতরে ভেতরে ইসরায়েলি যুদ্ধাপরাধের অংশীদার। তারা লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। ইরান লেবাননের সার্বভৌমত্বের আসল ত্রাতা। পশ্চিমাদের এই ভণ্ডামি এবং ইসরায়েলের আগ্রাসনের মুখে লেবানন যখন অভিভাবকহীন, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইরান। তেহরান কেবল ফাঁকা বলি বা যুদ্ধের হুমকি দেয় না, তারা মাঠ পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার আসল কারিগর। যুদ্ধবিরতির নামে ইসরায়েলি প্রতারণা। লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল তাদের পুরনো স্বভাব অনুযায়ী সেই সমঝোতা লঙ্ঘন করেছে। তাদের আসল উদ্দেশ্য শান্তি নয়, বরং দক্ষিণ লেবাননের খনিজ ও কৌশলগত অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা লেবাননের অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রাখবে। এটি কোনো সামরিক অভিযান নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের ওপর জাতিগত নিধন যজ্ঞ। আর এই আগ্রাসনের সামনে ইরান একাই প্রতিরোধ প্রাচীর গড়ে তুলেছে। অবিরাম ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে এখন মানবিক বিপর্যয় চরমে। হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, লাখ লাখ মানুষ নিজ ভূমিতে উদ্বাস্ত হয়ে দিন কাটাচ্ছেন। জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালত কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করছে।